আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য বা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু নমুনার প্রশ্ন আমরা দেখে নিব। এর আগের ভিডিওতে আমরা অধ্যায় 1-এর কিছু নমুনার প্রশ্ন দেখেছিলাম, যার উত্তরও আমরা দেখে নিয়েছিলাম। আজকে আমরা অধ্যায় 2 এবং 3 এই দুইটি অধ্যায়ের কিছু কাজ এবং তার উত্তরও কিন্তু আমরা দেখে নিব। আর আমি তোমাদেরকে যে কাজগুলো দেখাবো প্রত্যেকটি কাজের কথাই কিন্তু তোমাদের মূল্যায়ন নির্দেশিকাতে বলা হয়েছে। মানে তোমাদের মাউসি থেকে অধ্যায় ভিত্তিক এবং বিষয় ভিত্তিক যে মূল্যায়ন নির্দেশিকা দেয়া রয়েছে সেখানে কিছু কাজের কথা বলা হয়েছে, যার উপরে তোমাদের পরীক্ষার দিন মূল্যায়ন করা হবে। তো ওই সকল মূল্যায়নের উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলো তৈরি করেছি। আশা করছি তোমাদের কাজে আসবে এবং তোমরা পুরো ভিডিওটি অবশ্যই ভালো করে দেখবে। এতে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে রয়েছে অধ্যায় 2। অধ্যায় 2 এর মধ্যে প্রথম কাজ সক্রিয় নাগরিক ক্লাবের কাজের তালিকা করো। আর এটার যে উত্তর তা হচ্ছে নিয়ম মেনে প্যারেড গ্রাউন্ড থেকে শ্রেণীকক্ষে ঢুকবো এই বিষয়ে সকলকে সচেতন করব, শিক্ষকদের যথাযথভাবে সম্মান করব, এটা যে নৈতিক পরিচয় সেই বিষয়ে সচেতনতা তৈরি করা, শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখা, স্কুল গ্রাউন্ড পরিষ্কার রাখা ও ময়লা যথাস্থানে ফেলার বিষয়ে সচেতনতামূলক পোস্টার ঝুলানো, সহপাঠীদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার উপকারিতা ও উপায় সম্পর্কে সচেতন করা, সহনশীলতা, সহমর্মিতা, সহানুভূতি প্রকাশ ইত্যাদি মানবিক গুণাবলীর বিকাশে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা, স্কুলের পরিবেশগত উন্নয়নে স্কুল কমিটির সাথে সহযোগিতা করা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও পরিচালনায় সহযোগিতা করা, গরিব ও অসহায় সহপাঠীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং 10-এ রয়েছে সমাজ সেবামূলক কাজে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। কাজ 2 সুনাগরিক হওয়ার জন্য নিয়ম পালন অপরিহার্য, বিশ্লেষণ করো। সুনাগরিক মানে হলো আদর্শ নাগরিক। যে কোনো ব্যক্তিকে সুনাগরিক হওয়ার জন্য শ্রেণীকক্ষ, বিদ্যালয়, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বত্রই যে নিয়ম রয়েছে তা পালন করা আবশ্যক। কেননা নিয়ম পালন না করলে পাঠ্য বইয়ের সক্রিয় নাগরিক ক্লাব অংশের নিয়ম ছাড়া ফুটবল খেলার মতো সর্বত্রই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই সুনাগরিক কখনোই বিশৃঙ্খলা সৃষ্টিমূলক কাজ করতে পারে না। কেননা সুনাগরিকের বুদ্ধি, আত্মসংযম ও বিবেক থাকে। যারা বিদ্যালয়, সমাজ, রাষ্ট্র সর্বত্রই যে নিয়ম রয়েছে তা পালন করে না তারা সুনাগরিক নয়। সুতরাং সুনাগরিক হওয়ার জন্য নিয়ম পালন অপরিহার্য। তাদের জন্য আমি এই দুইটি প্রশ্ন রেডি করেছি। এবার চলো আমরা অধ্যায় 3-এ চলে যাই। অধ্যায় 3-এর প্রথম প্রশ্ন অনুসন্ধান বলতে কি বোঝায়? কোনো কিছু খোঁজা অথবা কোনো প্রশ্নের উত্তর খোঁজার প্রক্রিয়াকেই বলে অনুসন্ধান। অনুসন্ধান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো বিষয় বা সমস্যা বা ইস্যু সম্পর্কে অনুসন্ধান করে ওই বিষয় সম্পর্কে ধারণা নির্মাণ বা গঠন করে বা ওই সমস্যার সমাধান খোঁজা। প্রতিটি মানুষের জন্য অনুসন্ধান করার দক্ষতা অর্জন আবশ্যক, কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে অনুসন্ধানের দরকার স্বচ্ছ। অনুসন্ধান ভিত্তিক শিখন ও শিক্ষণে শিক্ষার্থীরা হাতে কলমে কাজে নিয়োজিত হয়। এ ধরনের কাজ উদ্দেশ্য ও শিল্প শিক্ষক শিক্ষার্থীর ভূমিকার ওপর ভিত্তি করে 3 ধরনের হয়ে থাকে। এগুলো হলো উদ্ঘাটন, শিক্ষক নির্দেশিত অনুসন্ধান ও শিক্ষার্থী পরিকল্পিত অনুসন্ধান। এরপরে চলো আমরা প্রশ্ন 2-এ চলে যাই। এখানে বলা রয়েছে অনুসন্ধানের জন্য কোন ধরনের প্রশ্ন উপযোগী ব্যাখ্যা করো। অনুসন্ধানের শুরু হয় মূলত প্রশ্ন থেকে, যার উত্তর আমরা অনুসন্ধানের বৈজ্ঞানিক ধাপ অনুসরণ করে খুঁজে বের করি। অনুসন্ধানের প্রশ্নটি এমন হওয়া দরকার যেন সেটি অজানা এবং এটি জানার জন্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের দরকার হয়। যেমন কত সালে এলাকার একটি সেতু বা ব্রিজ তৈরি হয়েছিল, সন্ধানের উপযুক্ত প্রশ্ন নয়, বরং সেখানে আগে মানুষ কিভাবে যাতায়াত করত এবং এখন কিভাবে করে সেটি অনুসন্ধানের জন্য ভালো প্রশ্ন। প্রশ্নটি জানার ব্যাপারে শিক্ষার্থীদের আগ্রহ থাকা প্রয়োজন। প্রশ্নের উত্তর পেতে হলে কার কাছে যেতে হবে বা কোথায় যেতে হবে, কি করতে হবে, যেমন বই পড়ে, কারো কাছ থেকে শুনে, কোনো জাদুঘরে গিয়ে বা এলাকা পর্যবেক্ষণ করে ইত্যাদি, সেটি বুঝতে পারা। এরপরে 4-এ রয়েছে প্রশ্নের উত্তর পেতে যা যা করতে হবে তা করা সম্ভব কিনা তা বিবেচনা করতে হবে। যেমন এজন্য যদি অনেক দূরে যেতে হয় বা যদি অনেক দামি কিছু কিনতে হয় বা কোনো বিপজ্জনক পরীক্ষা করতে হয় তবে সেই রকম প্রশ্ন বিবেচনা সাপেক্ষে বাদ দিতে হবে। এরপরে রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নটির উত্তর খুঁজে পাওয়া সম্ভব কিনা তা বিবেচনা করতে হবে। অর্থাৎ
অর্থাৎ প্রশ্নটি এমন হওয়া প্রয়োজন যেন তার জন্য 1 সপ্তাহের বেশি সময় না লাগে। এবার আমরা কিছু কাজ দেখে নিব। তোমাদের তৃতীয় অধ্যায় থেকে এরকম টাইপের কাজ বা প্রশ্ন কিন্তু অবশ্যই আসতে পারে যে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে কোনো একটা বিষয় নিয়ে অনুসন্ধান করো। তোমাদেরকে হয় সমস্যাটা বলে দিবে, না হলে নিজেরা নিজেদের এলাকার কোনো একটা পরিবর্তন বা এলাকার কোনো একটা সমস্যাকে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে বিশ্লেষণ করবে বা সেই সমস্যার সমাধান করবে। তো এইটার জন্য আমি কিছু প্রশ্নমালা তৈরি করেছি। একটা বিষয়ের উপর কিছু প্রশ্নমালা দেখিয়ে দিব এবং আরেকটা বিষয়ের উপর আমি তোমাদের প্রশ্ন এবং সেগুলোর অনুসন্ধানের যে ধাপগুলো রয়েছে প্রত্যেকটি ধাপ আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলে চলো আগে আমরা প্রথম অনুসন্ধানের প্রশ্নমালাগুলো দেখি। প্রথমে রয়েছে যে অবসরে এলাকার কৃষকরা কি করত, আগের এবং বর্তমান সময়ে ছেলে মেয়েদের খেলাধুলার পার্থক্য কি, এলাকার ছেলে মেয়েদের কিরূপ নৈতিক পরিবর্তন ঘটেছে, বিদ্যুৎ যখন ছিল না তখন রাতের বেলা মানুষ কিভাবে কাজ করত, আগের দিনের এবং বর্তমান সময়ে মানুষের রাতের কাজের পরিবর্তন, তোমার এলাকার যাতায়াত ব্যবস্থায় কিরূপ পরিবর্তন সাধিত হয়েছে, মানুষের সম্পর্কের কি কোনরূপ পরিবর্তন ঘটেছে সেটা কিরূপ, সমাজে সামাজিক ভূমিকা পালনে নারীদের ভূমিকা বা অবদান কি কোনো পরিবর্তন ঘটেছে, কতটা পরিবর্তন ঘটেছে এবং কেন। সমস্যার উপর ভিত্তি করে কিছু প্রশ্নমালা দেখে নিলাম। এখন আমরা কাজ 2-এ চলে যাই, যেখানে আমরা পুরো বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে একটা সমস্যার সমাধান করব এবং একটা সিদ্ধান্তে আসব। তো এখানে আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু হচ্ছে বিনোদনের মাধ্যমে পরিবর্তন। প্রশ্নমালা হচ্ছে আগে এই এলাকার মানুষ কি ধরনের বিনোদনে অভ্যস্ত ছিল, বিনোদনের মধ্যে কোনো খেলাধুলা ছিল কিনা, কি ধরনের খেলাধুলা জনপ্রিয় ছিল, কি কারণে এসব বিনোদন মাধ্যমে বর্তমান সময়ের ছেলে মেয়েরা আর পছন্দ করে না বলে মনে করেন, বর্তমানে বিনোদন মাধ্যমগুলো কি পরিপূর্ণ বিনোদন দানে সক্ষম বলে মনে করেন। তো প্রশ্নগুলো করা শেষ। এখন আমরা আসি প্রশ্নের বিষয়বস্তু। অতীত ও বর্তমান সময়ে বিনোদনের মাধ্যমের পরিবর্তন ও তাদের উপযোগিতা যাচাই, তথ্য উৎস নির্বাচন। আমাদের এলাকার 50 থেকে 60 বছর বয়সের 8 থেকে 10 জন মানুষকে তথ্যের জন্য নেব। এই মানুষগুলোকে কয়েকটি শ্রেণীতে ভাগ করে অবসরপ্রাপ্ত শিক্ষক, কৃষক, সরকারি কর্মকর্তা, দিনমজুর এভাবে আমরা নির্বাচন করব। তথ্য সংগ্রহ পদ্ধতি, সাক্ষাৎকার এবং লিখিত প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করব। এবার আসি তথ্য সংগ্রহ ধাপে। তথ্য সংগ্রহের জন্য নির্বাচিত ব্যক্তিদের সাথে আগেই যোগাযোগ করে তাদের কাছে তথ্যের জন্য সময় নির্ধারণ করেছি। নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময়ে তাদের সাক্ষাৎকার গ্রহণের জন্য উপস্থিত হয়েছি। তথ্য সংগ্রহের জন্য নির্বাচিত ব্যক্তিদের মধ্যে যারা লেখাপড়া জানে না তাদের সাক্ষাৎকার নিয়েছি। শিক্ষিত ব্যক্তিদের কাছে তৈরিকৃত প্রশ্নমালা প্রদানের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি। এরপর আসি তথ্য বিন্যাস ও বিশ্লেষণ। সাক্ষাৎকার ও প্রশ্নমালায় একই প্রশ্ন উত্তরদাতাদের কাছে করা হয়, সুতরাং উত্তরগুলো বিচার বিশ্লেষণ করা আবশ্যক। প্রথমে সকল উত্তরগুলো থেকে যে উত্তরগুলো একই রকম হয়েছে সেগুলো লিখে ফেলেছি, ভিন্ন ভিন্ন উত্তরগুলো লিপিবদ্ধ করেছি, সর্বশেষ উত্তরগুলো নিয়ে বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হয়েছি। সিদ্ধান্তে রয়েছে যে অতীতের বিনোদনের মাধ্যম থেকে বর্তমান বিনোদনের মাধ্যমের মাঝে বিস্তর পরিবর্তন সাধিত হয়েছে। আগের মানুষের বিনোদনের মাধ্যম ছিল যাত্রাপালা, বায়োস্কোপ, পুতুল নাচ, রেডিও, টিভির একটি মাত্র চ্যানেল এবং নানান ধরনের খেলাধুলা। তারা বিকালে হাডুডু, দাড়িয়াবান্ধা, লুডু এবং দাবা খেলে বিনোদন লাভ করত। কিন্তু বর্তমানে তাদের বিনোদন লাভের বেশিরভাগ মাধ্যমের উপস্থিতি এখন নাই বললেই চলে। তাদের মতে এর মূল কারণ হলো আকাশ সংস্কৃতির আবির্ভাব। মোবাইল ইন্টারনেটের কারণে বর্তমান সময়ের ছেলেমেয়েরা আমাদের সময়ের বিনোদন মাধ্যমগুলোতে আর বিনোদন খুঁজে পায় না, যার ফলে ধীরে ধীরে এই মাধ্যমগুলো হারিয়ে বিনোদনের নতুন মাধ্যমগুলো জায়গা করে নিয়েছে। তাদের মতে বর্তমানের আধুনিক বিনোদন মাধ্যমগুলো বিনোদনের ডালা সাজিয়ে বসলেও প্রকৃত বা সুস্থ বিনোদনের অভাব রয়েছে। বর্তমান সময়ে ছেলে মেয়েদের মধ্যে বিনোদন মাধ্যমগুলো অস্থিরতা সৃষ্টি করে। তাদের মতে বর্তমান মাধ্যমগুলোর ইতিবাচক প্রভাব থেকে নেতিবাচক প্রভাবই বেশি। তো আমরা অধ্যায় 2 আর 3 থেকে মূল্যায়ন নির্দেশিকা অনুসরণ করে তোমাদের কিছু আমি কাজ দেখিয়ে দিলাম, কিছু প্রশ্নের উত্তর দেখালাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে বাকি যে 2টি অধ্যায় রয়েছে, 2টি অধ্যায়ে তোমাদের কি কি ধরনের কাজের কথা মূল্যায়ন নির্দেশিকাতে বলা রয়েছে তার ভিত্তিতে আমি তোমাদের কিছু নমুনা প্রশ্ন দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।